আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, ফজিলাতুন্নেসা হলে কারচুপির অভিযোগ। নেপালে অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি আন্দোলন ভিন্ন খাতে নিতে সহিংসতা বলে জেনজিদের অভিযোগ। প্রকৃতির জন্য নতুন চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট অতিবৃষ্টি ও বন্যা, বিজ্ঞানসম্মত পরিকল্পনার তাগিদ। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে বাগেরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, উপকূলীয় পরিবেশ প্রকৃতি রক্ষায় সহায়ক হবে আশা। এবং হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ। টুর্নামেন্টে স্মার্ট ক্রিকেট খেলতে চান অধিনায়ক লিটন দাস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ৩৩ বছর পর ভোট ঘিরে ক্যাম্পাসে উৎসবের আমেজ। তবে কারচুপির দু একটি ঘটনার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন জান্নাতুল বাকিয়া কেকা, যাচ্ছি তার কাছে। কেকা, কেমন চলছে ভোট গ্রহণ আর ক্যাম্পাসের পরিস্থিতি কেমন? হৃদয়, আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে তাজউদ্দিন আহমেদ হলে। এই হলটাতে কিন্তু কিছুক্ষণ আগে মানে 1টা থেকে 1:20 মিনিট পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল, কারণ এখানে শিক্ষার্থীরা বলছিলেন যে কোনো একটি দলের ভিপি পদপ্রার্থী তারা এখানে এসে প্রবেশ করার চেষ্টা করেছিল। তখন শিক্ষার্থীরা সাইড থেকে বাধা দিয়েছে এবং ভুয়া বলে স্লোগান দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ সময় এখানে বন্ধ ছিল। আমাদের এই বিষয়ে নির্বাচন কমিশনার মাবরুর সাত্তার, তার সাথে কথা বলেছি। তিনি বলেছিলেন যে আচ্ছা, আমি তাকে পেয়েছি। স্যার, আমি একটা আপনারা দুইজনের বেশি একসাথে থেকেন না, এটা ভোট কেন্দ্র। প্লিজ একটু কাইন্ডলি, আমরা বাইরে বলবো। এখানে কি ভোট বন্ধ ছিল কিছু? হ্যাঁ, আমি কিচ্ছু জানি না। বলবেন কেমন চলেছে ভোট? একটু আমি কেবলই আসি। আপনারা সবাই একটু বাইরে যান কাইন্ডলি প্লিজ। স্যার, আমি লাইভে আছি। স্যার, কেমন দেখলেন আপনি? এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের সন্তোষজনক মনে হয়েছে। ভোট চলছে। এই মুহূর্তে বলতে পারছি না আমি। জি, থ্যাংক ইউ। এখন পর্যন্ত সন্তুষ্ট সার্বিক পরিস্থিতিতে। জি হৃদয়, আমি নির্বাচন কমিশনার মাবরুর সাত্তার, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করেছিলাম। আসলে আমরা কি ভোট কেন্দ্রের মধ্যে সংখ্যা 976। আমি একটু দেখাতে চাই যে ভোট কেন্দ্রের মধ্যে সুশৃঙ্খলভাবেই ভোট প্রদান চলছে। তবে বাইরে কিন্তু আমি বেশ বড় একটা লম্বা লাইন দেখিয়েছি। আমি একটু দেখাতে চাই, এই কেন্দ্রে আসলে মনে হচ্ছে যে ভোটারের যে উপস্থিতি, শিক্ষার্থী ভোটারদের উপস্থিতি, সেটি কিন্তু খুবই সন্তোষজনক। এবং কেকা, ধন্যবাদ। প্রিয় দর্শক, জান্নাতুল বাকিয়া কেকা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল 9টায়। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরে বেড়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। সাভার প্রতিনিধি জাকির হাসানকে সাথে নিয়ে জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু ও হল সংসদে সর্বশেষ ভোট হয় 1992 সালে। 3 দশকের বেশি সময় পর এই নির্বাচন ঘিরে আগে থেকেই বিশ্ববিদ্যালয়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকালে ক্যাম্পাসে নিরাপত্তা আরও জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে বিভিন্ন হলের
ভোট কেন্দ্রে পৌঁছানো হয় ব্যালট বক্স ও প্রয়োজনীয় উপকরণ। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সব ভালো। আমাদের ইনিশিয়ালি প্রথমবার তো 33 বছর পরে ভোট হচ্ছে, আমাদের একটু কি বলে যে এটার সাথে হ্যাবিচুয়েটেড হইতে সময় লাগতেছে। প্রত্যেকটি হল এক একটি ভোট কেন্দ্র, সেই হিসেবে নিজ দলের শিক্ষার্থীরা নিজেদের মতো সময়ে ভোট দিচ্ছেন। আমাদের কিছু সমস্যা আছে, মানে ক্যাম্পাসের বিশৃঙ্খলা বা একটু সুন্দর সব কিছু ঠিকঠাক, ওগুলো যাতে তাড়াতাড়ি ঠিক হয়, এই ধরনের প্রার্থীকে আমরা ভোট দিয়েছি। হ্যাঁ, অবশ্যই সৌভাগ্যবান, কারণ 33 বছর পর জাকসু নির্বাচন হচ্ছে। আমি বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি, তো আর কিছুদিন হয়তো আমি ক্যাম্পাসে আছি, এরপর আমি চলে যাব। তো যাওয়ার আগে জাকসুর সাক্ষী আমি হয়ে যেতে পারছি, সেজন্য আমার বেশ ভালো লাগছে। এত বছর পর ভোট অবশ্যই ভালো লাগছে, আর অনুভূতি ভোট, এটা আমার প্রথম ভোট। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও দুপুরের পর থেকে বাড়তে থাকে। এই ভোট দিতে পারছি, এটাই হচ্ছে আমাদের অনেক বড় একটা পাওয়া। যে যেখান থেকে ভালো, আমরা ব্যক্তি অনুসারে দিচ্ছি, প্যানেল অনুসারে দিচ্ছি। জাকসু নির্বাচনে এবার লড়ছেন 177 প্রার্থী, এর মধ্যে ভিপি পদে 9 জন, জিএস পদে 8 জন। জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত সাদি বৈশাখী সাজ্জাদ ইকরা পরিষদ, ছাত্র শিবিরের প্যানেল, সমন্বিত শিক্ষার্থী জোট, স্বতন্ত্র প্যানেল, প্রগতিশীলদের একাংশের সম্প্রীতির ঐক্য প্যানেল, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট সমর্থিত সংসপ্তক পর্ষদ প্যানেলে প্রার্থীরা লড়ছেন। বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা। রামপুরার কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে 16 সেপ্টেম্বর আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শুনানির পর এই দিন ঠিক করেন আদালত। এই মামলার আসামি পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক উপপরিদর্শক তরিকুল ইসলাম ভুইয়া। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে করা মামলার পলাতক আসামিদের কেন গ্রেফতার করা যাচ্ছে না জানতে চেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এইভাবে সারা দেশে খুঁজে আসামিদের গ্রেফতারের সক্ষমতা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার নেই। নেপালে অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি গণ আন্দোলনের মুখে রাজধানীর কাঠমান্ডুর মেয়র ও জনপ্রিয় র্যাপার বালেন্দ্র শাহকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আহ্বান জানালেও সাড়া দেননি তিনি। জেনজি আন্দোলনকারীদের দাবি, একটি সুবিধাবাদী গোষ্ঠী আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সহিংসতার আশ্রয় নিয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZ-M জাহিদ হোসেন অভিযোগ করেছেন, কেউ কেউ ধর্মীয় উগ্রবাদ উস্কে দিচ্ছে। রাজধানীতে 12 দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, এর মধ্য দিয়ে আওয়ামী ফেসিবাদের ফিরে আসার পথ করে দেয়া হচ্ছে। ঠান্ডা মাথায় এসব মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন চলছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য কেউ কেউ বিভিন্ন কর্নার থেকে চেষ্টা করছে, যাতে করে ফেসিবাদের ফিরে আসার পথ সুগম হয়। কেউ কেউ ধর্মীয় উগ্রতাকে উস্কে দিতে চায়। আজকে মনে রাখতে হবে, আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে এবং মনে রাখতে হবে বিচক্ষণতার সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। আমার ধর্ম আমি করব, আপনার ধর্ম আপনি করবেন। ভৌগোলিক অবস্থান ও ভূপ্রাকৃতিক কারণে নদী ও বর্ষার সাথে সহাবস্থান বাংলাদেশের, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অতিবৃষ্টি ও বন্যা প্রাণ প্রকৃতির জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিজ্ঞানসম্মত পরিকল্পনা, অবকাঠামো সংস্কার, প্রকৃতি নির্ভর সমাধান এবং জনগণের অংশগ্রহণে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। অতিবৃষ্টি ও বন্যা নিয়ে আফরোজা হাসির টেক্সট রিপোর্ট। পদ্মা, মেঘনা ও যমুনা নদী বিধৌত বদ্বীপ বাংলাদেশ। ভূপ্রাকৃতিক কারণে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে নদীনালা,
খালবিল, হাওর বাওরের এক জটিল জলজ নেটওয়ার্ক, যা বর্ষায় একদিকে প্রাণের সঞ্চার করে, অন্যদিকে অতিবৃষ্টি ও উজানের ঢলে বৃদ্ধি পায় বন্যার ঝুঁকি। ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ঘনত্ব বেড়ে যাওয়ায় অতিবৃষ্টিসহ ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের হুমকিতে বাংলাদেশ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলে বাড়ছে জোয়ারের পানির অনুপ্রবেশ, লবণাক্ততা সহ দেখা দিচ্ছে ঝড় জলোচ্ছ্বাস। খাল জলাশয় ভরাট ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থায় পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় শহরাঞ্চলে দেখা দিচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা। আর আকস্মিক দুর্যোগে জনস্বাস্থ্যের অবনতি ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি হুমকিতে খাদ্য নিরাপত্তাও। শুরু হয় আর্থসামাজিক পশ্চাৎপদতা। সংকট সমাধানে জলাভূমি ও বন্যা প্রবাহ পথ সংরক্ষণ, জলাভূমি পুনরুদ্ধার, প্লাবনভূমির প্রাকৃতিক ধারণ ক্ষমতা বৃদ্ধিসহ প্রকৃতি নির্ভর ও কার্যকর ব্যবস্থাপনায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবেই নিশ্চিত হবে টেকসই ভবিষ্যৎ। আফরোজা হাসি, চ্যানেল আই। অতিবৃষ্টি ও বন্যা নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃত জীবন অনুষ্ঠানে। দেশ জুড়ে প্রাকৃতিক বেষ্টনী গড়তে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে বাগেরহাটে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় জেলা জুড়ে বৃক্ষায়নে সজীব হয়ে উঠছে প্রকৃতি ও পরিবেশ। এমন উদ্যোগ উপকূলীয় পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সহায়ক হবে বলছেন পরিবেশবাদীরা। সংবাদদাতার তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। অথই সাগর আর প্রাকৃতিক সৌন্দর্যের আধার উপকূলীয় জেলা বাগেরহাট। প্রকৃতির এমন মনোরম দৃশ্যের বিপরীতে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস সহ ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগের সামনে অসহায় জেলাবাসী। এমন বাস্তবতায় বাংলালিংকের সহায়তায় উপকূলে সুরক্ষা বলয় তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে বাগেরহাট জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে যে কাজটি করা হয়েছে, ম্যানগ্রোভের চারা রোপণ করা হয়েছে। কেন এই ম্যানগ্রোভের চারা আমরা উপকূল অঞ্চলে রোপণ করব? কারণ এর মাধ্যমে আমরা এই যে ঝড় জলোচ্ছ্বাস হয় সেটাকে কিন্তু যদি কমিয়ে আনতে চাই, মাটির ক্ষয় যদি রোধ করতে চাই, তাহলে কিন্তু এই ম্যানগ্রোভের চারা রোপণ করতে হবে উপকূল অঞ্চলে। আসুন আমরা হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশে যত পারি বৃক্ষরোপণ করি এবং সবুজে ছেয়ে ফেলি এই বাংলাদেশটাকে। মোরেলগঞ্জের আম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় দেশীয় ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা। গাছের মাধ্যমে যেহেতু আমরা অক্সিজেন সংগ্রহ করি বা গ্রহণ করি, তো সেক্ষেত্রে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনেক সুন্দর। চ্যানেল আই এবং বাংলালিংক যে উদ্যোগটা নিয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অনুকরণীয় বলছেন বিশিষ্টজনরা। সারা দেশে চ্যানেল এরকম কর্মসূচি পালন করুক, ছাত্রছাত্রী উদ্বুদ্ধ হোক এবং সারা দেশে বৃক্ষরোপণ ভালোভাবে কাজটা এগিয়ে আসুক। আমাদের পরিবেশকে হারিয়ে ফেলছি দিন দিন, তো এরকম উদ্যোগ আমরা সবার পক্ষ থেকে প্রতিটা স্থানে আমরা জানি এরকম বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করতে পারি, আবারও আমাদের পরিবেশকে রক্ষা করতে সহায়তা করতে পারি। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে এবং প্রকৃতিকে সঠিকভাবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ রাখবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা এবং অভিযোজন নিশ্চিতে সচেতনতা ও সমন্বিত উদ্যোগের আহ্বান উপকূলবাসী সহ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। শহরাঞ্চলের শিশু কিশোরদের মাঝে কৃষি অনুশীলনের বার্তা পৌঁছে দিতে হৃদয়ে মাটি ও মানুষের বিশেষ আয়োজন
ছোটদের কৃষিতে এবার থাকছেন আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র মার্শাদ ইনশিরা মাসুদ। বর্তমান সময়ে শিশু কিশোরদের ফসল উৎপাদনের মৌলিক আনন্দ ও মাটির কাছাকাছি রাখতে কৃষি চর্চার সঙ্গে যুক্ত থাকা জরুরি বলে মনে করেন এই ক্ষুদে কৃষক। শাইখ সিরাজের রিপোর্ট। বারিধারা ডিওএইচএস এলাকায় এই বাসার ছাদের পানির ট্যাঙ্কিটির উপরে ছোট্ট অংশটি ক্ষুদে কৃষক মার্সাদের কৃষি চর্চার জায়গা। পড়াশোনার বাইরে অবসর সময়টুকুকে অর্থবোধক করতে, কৃষি ও প্রকৃতির কাছাকাছি থাকতে এই ছোট্ট অঙ্গনটি সে সাজিয়ে তুলেছে ফল ফসলে। প্রথমে 2-3টা ফল গাছ, শাক গাছ এটা দিয়ে শুরু করলাম এবং আস্তে আস্তে বাড়তে এখন 5 বছর আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানটা মোটামুটি অনেক ভালোই হয়ে গেছে। আপনি পিছিয়ে দেখতে পারবেন একটা আমড়া গাছ আছে, ওইটা আসলে ওয়ান অফ মাই ফার্স্ট গাছ ছিল আর কি। এই ছাদ কৃষি মার্সাদের ব্যবহারিক শিক্ষারও একটি বড় ক্ষেত্র। সন্তানদের কৃষির প্রতি অনুরাগ অভিভাবকের জন্য বেশ স্বস্তিকর আর আনন্দের। কারণ বাসায় বসে থাকলে সবাই সোশ্যাল মিডিয়া চলে যায়, বাচ্চারা মোবাইল ল্যাপটপ সব ইনভলভ হয়ে যায় এবং এতে তো ক্ষতি হয় বাচ্চাদের। তোর বাবা যখন একটু কাজ শুরু করলো, ও ইন্টারেস্ট দেখাচ্ছে, তা আমি ওকে একটু পুশ করতাম, তো পরে আস্তে আস্তে মজা পাওয়া শুরু করছে, কারণ গাছে ফল হচ্ছে, সে ওটা পাড়তেছে, খাচ্ছে, এটাই তার কাছে মজা লাগা শুরু হলো। এরপর থেকে কিন্তু ওকে আমার কখনো পুশ জোর করে পাঠাইতে হয়। আমাদের বায়োলজি বইয়ে, তারপর বলেন বিজিএস বইয়ে এখানে হচ্ছে লেখা আছে যে কৃষির কত মূল্য এবং বাংলাদেশে একটা কৃষি প্রধান দেশ, এটা এখানে উল্লেখ করা হয়েছে। সো মোটামুটি আসলে বই থেকে পড়ে অনেক ইন্সপায়ার হতে পারবে। নতুন প্রজন্মকে কৃষি চর্চা তথা খাদ্য উৎপাদন ব্যবস্থাপনার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে আগামীকে সমৃদ্ধ করার প্রয়াস নিতে হবে আমাদের সবাইকে। নগরীর শিশু কিশোররা যখন ঝুঁকছে গ্যাজেট আর বিভিন্ন প্রযুক্তির মোহে, তখন ঢাকার বারিধারা ডিওএইচএসের মার্শাদ তার নিজের জগতে করে নিয়েছে কৃষির অবস্থান। মাটির মানুষের সান্নিধ্যে এসে সে ফিরে পেয়েছে নতুন একটা পৃথিবী। দেশের শিশু কিশোররা যদি এই বয়স থেকেই প্রকৃতির সাথে এভাবে যুক্ত হতে থাকে, গাছগাছালির সাথে যুক্ত হতে পারে, তাহলে নতুন একটা বাংলাদেশ তারা করতে পারবে। ঢাকার বারিধারার ডিওএইচএস থেকে শাইখ সিরাজ, চেন্নাই। এ নিয়ে বিস্তারিত দেখবেন আজ হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানের ছোটদের কৃষি পর্বে। লাইফ সাপোর্টে চিকিৎসাধীন লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার সকালে কিছুটা সাড়া দিয়েছেন তিনি। চিকিৎসকরা বলছেন ফরিদা পারভিন শারীরিকভাবে এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। বাংলা গানে যারা অমরত্ব ছুঁয়েছেন তাদের একজন ফরিদা পারভিন। তার কণ্ঠে লালনের গান বিশ্বজুড়ে শ্রোতাদের মনে অনন্য স্থান দখল করে রয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করা ফরিদা পারভিন চলতি বছরই একাধিকবার হাসপাতালে ভর্তি হন। ডায়াবেটিস ও কিডনি সমস্যা সহ নানা জটিলতা নিয়ে সর্বশেষ তিনি হাসপাতালে ভর্তি হন 2রা সেপ্টেম্বর। হ্যাঁ, ডায়াবেটিস, কিডনি, সেপটিক শকে আছেন। সেপটিক শক আমরা বলি, যখন ব্লাড প্রেশার থাকে না সেটাকে আমরা হচ্ছে সেপটিক শকে বলি। এবং আমরা রিসেন্টলি একটা ট্রোপোনিন রিপোর্ট করেছি, ওটাতে দেখাচ্ছে রিসেন্ট একটা হার্ট অ্যাটাকও হয়েছে। তো এটা আমরা যতই ওষুধ দিচ্ছি না কেন, কিছু ইন্টারভেনশনও করা সম্ভব হচ্ছে না, বিকজ হচ্ছে উনি সেই স্টেবল কন্ডিশনে নাই, সম্ভব হয়নি আর কি আমাদের। এখন আসলে কোনো কিছু কন্ডিশনেই নাই, এখন হচ্ছে জাস্ট ওয়েট অ্যান্ড সি, কন্ডিশনটা খুবই খারাপ। বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আইকে পরিবারের পক্ষ থেকে শিল্পীর সর্বশেষ অবস্থা জানানো হয়। দোয়া করবেন সবাই, দেশবাসী, সারা পৃথিবীর মানুষ, তার ভক্ত যারা আছে সবাইকে বলবো দোয়া করতে। প্রিয় শিল্পীর স্বাস্থ্যের উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে ফরিদা পারভিনের পরিবার। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই, ঢাকা। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। নিটল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরে 12 মাসি কাটিমন জাতের আম চাষ করে সফল হয়েছেন নারী উদ্যোক্তা হোসনে আরা বেগম। বাজারে এই আমের দামও পাচ্ছেন ভালো। তার সাফল্য দেখে অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন 12 মাসি কাটিমন আম চাষে। প্রকৃতি সংবাদ।
ফেনীর সোনাগাজীতে ময়লা ফেলে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি প্রকাশ্যেই জায়গা দখলের পায়তারা চললেও নীরব প্রশাসন। এতে পরিবেশ প্রতিবেশ বিপর্যয়ের পাশাপাশি ঝুঁকিতে জনস্বাস্থ্য। খেলার খবর সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ, ফজিলাতুন্নেসা হলে কারচুপির অভিযোগ। নেপালে অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি, আন্দোলন ভিন্ন খাতে নিতে সহিংসতা বলে জেনজিদের অভিযোগ। প্রকৃতির জন্য নতুন চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট অতিবৃষ্টি ও বন্যা, বিজ্ঞানসম্মত পরিকল্পনার তাগিদ। সবুজে সাদায় বাংলাদেশ স্লোগানে বাগেরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, উপকূলীয় পরিবেশ প্রকৃতি রক্ষায় সহায়ক হবে আশা। এবং হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ। টুর্নামেন্টে স্মার্ট ক্রিকেট খেলতে চান অধিনায়ক লিটন দাস। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।